সিলেটে দুদক পরিদর্শকদের ওপর হামলার ঘটনায় সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিনকে প্রত্যাহার ও অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত 9 ফেব্রুয়ারি বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা বাণিজ্য শাখার অফিস সহকারী আজিজুর রহমানকে ঘুষের টাকা সহ গ্রেপ্তার করেন দুদকের 5 কর্মকর্তা। এ সময় তাকে ছাড়িয়ে নিতে জেলা প্রশাসক অফিসের কর্মচারীরা দুদক সদস্যদের ওপর হামলা চালায়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে দুদক। দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। ভোরে রাজধানীর মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার AHM তাহিদুজ্জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসাইন। আজ তাদের আদালতে তোলার কথা রয়েছে। অবৈধভাবে গণনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে 2012 সালে মামলা করেন এক ব্যক্তি। আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠায়। তদন্তের ধারাবাহিকতায় 3 আসামিকে গ্রেপ্তার করেছে দুদক। অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট 27 ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সকালে এই আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। শৃঙ্খলা বিধির গেজেট জারি করতে গতকাল সময়ের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। এর কারণ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেয় আপিল বিভাগ। আজ সকালে লিখিত আবেদন জমা দেওয়ার পর গেজেট প্রকাশের সময় বেঁধে দেওয়া হয়। 1999 সালে মাজদার হোসেন মামলার রায়ে বিচার বিভাগ পৃথকীকরণে 12 দফা নির্দেশনা দেয় আদালত। সে রায়ে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের নির্দেশনাও ছিল। 2015 সালে এর খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়। পরে বিধিমালাটি সংশোধন করে দেয় সুপ্রিম কোর্ট। পরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এক বিবৃতিতে জানান, এ ধরনের গেজেট প্রকাশের প্রয়োজন নেই, কিন্তু সুপ্রিম কোর্টের মতে গেজেটের প্রয়োজন রয়েছে। সাংবাদিক শিমুল হত্যা এবং ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মারধরের 2টি মামলায় প্রধান আসামি শাহজাদপুরের মেয়র মিরু সহ 6 আসামির 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে সকাল 9:15টায় রিমান্ড শুনানির জন্য প্রধান আসামি মেয়র মিরু সহ 8 আসামিকে কঠোর নিরাপত্তায় সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে শাহজাদপুর উপজেলা কোর্টে হাজির করা হয়। আদালত পাড়া সহ পুরো উপজেলা এবং মহাসড়কে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। গত 2 ফেব্রুয়ারি দুপুরে শাহজাদপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হন সাংবাদিক শিমুল। সাংবাদিক শিমুল হত্যার মামলা। এই মামলায় 6 জন গ্রেপ্তার দেখানো আছে। 6 জনকে কোর্টে হাজির করা হয়েছিল। আইও 7 দিনের রিমান্ড চেয়েছিলেন, তার জন্য 5 দিনের রিমান্ড মাননীয় আদালত মঞ্জুর করেছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগকারীদের জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। পদ্মা সেতু প্রশ্নে ড ইউনূস, টিআইবি সহ বেশ কটি দৈনিক পত্রিকার ভূমিকার সমালোচনাও করেন হাসান মাহমুদ। কানাডার আদালতে দুর্নীতি চেষ্টার অভিযোগ খারিজের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। একজন নোবেল পুরস্কার বিজয়ীর কাছে দেশ জাতির প্রত্যাশা হচ্ছে তিনি দেশের পক্ষে কাজ করবেন, দেশের উন্নয়নের পক্ষে কাজ করবেন, দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের পক্ষে কাজ করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই প্রকল্পে অর্থায়ন বন্ধ করার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তৎকালীন শীর্ষ ব্যক্তিবর্গের সাথে ইমেল চালাচালি করেছিলেন, যেগুলো সম্প্রতি প্রকাশিত হয়েছে। বসন্তের আগমনে শীতের খোলস ছেড়ে নতুন আলোয় ভাসছে তরুপল্লব। পলাশ শিমুল কাঞ্চনে আগুনের রং, বাতাসে ভাসছে তার মৌতাত, আর তার ছোঁয়া লেগেছে তরুণ প্রাণে। শীতের জীর্ণতাকে পেছনে ফেলে এসেছে বসন্ত। ফাল্গুনের সবুজ বুকে লেগেছে বহু বর্ণের ছাট, বইছে দক্ষিণা হাওয়া।
বসন্তের আগমনী বার্তা জানিয়ে দিচ্ছে পলাশ শিমুল। শীতের খোলস ছেড়ে বেরিয়ে আসা বনানীতে ঝরে পড়ছে গেরুয়া রোদ, আর এর ঢেউ এসে লেগেছে তরুণ প্রাণেও। রঙিন ফুল, সবুজ পাতা, রঙিন শাড়ি, মানে প্রকৃতিটা রঙিন হয়ে যায়। এজন্য আমরা নিজেদেরকেও রঙিন ভাবে বসন্ততে প্রেজেন্ট করি। বসন্তকে বরণ করে নেওয়ার জন্য প্রকৃতির সাথে সাথে যে মানে যাকে বলা হয় যে আমরা নিজেরা রঙিন হয়ে যাই। মৃদুমন্দ বাতাসে ভাসছে মাধবীলতার ঘ্রাণ, মাতাল ভ্রমর, কাঞ্চন, নীলমণি, নাগলিঙ্গম পাপড়িতে চুইয়ে পড়ছে রং। শীত চলে যায় এবং তারপরে একটু উষ্ণতার ভাব আসে, তারপরে গ্রীষ্ম আসতে দেরি। ওই মাঝখানের সময়টা এটা অসাধারণ সময়, তাপমাত্রা বিশেষত। আর কিছু কিছু গাছে ফুল ফুটে, প্রচুর ফুল ফুটে, গন্ধ ছড়ায়, অনেক উৎসব আছে বসন্তের। এই সব মিলিয়ে বসন্ত ঋতুরাত। শত বছরের ঐতিহ্য বসন্ত বরণের এই উৎসবে ফুল পল্লবের মতো ফুটছে বাঙালির মন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফাল্গুনের প্রথম দিন বসন্ত বরণ উৎসবে উদ্বেল বাঙালি। তরু পল্লবের রং লেগেছে সবার প্রাণে। সকালে সানাই সারেঙ্গি সুরে দিনটি পালন হল চারুকলার বকুলতলায়। এতে যোগ দিয়ে অন্ধকার পেছনে ফেলে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় সবার। ডালে ডালে নানা রঙা ফুলের সমারোহ, বাতাসে ভাসছে তার গন্ধ। এলো বসন্ত। আর এর রঙে রং নিয়ে প্রাণের উচ্ছ্বাসে ভাসছে তারুণ্য। চারুকলায় বকুলতলায় সকালে সারেঙ্গের সুরে সুরে হল বসন্ত বরণ। বাঙালির শতবর্ষী এই উৎসবের দিনে অন্ধকারকে পেছনে ফেলে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় সবার। আজ প্রাণের টানে আসা, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। আমি মনে করি এটা পহেলা বৈশাখের মতোই হওয়া উচিত, আরো মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়া উচিত। সর্বস্তরের মেলবন্ধনে প্রতি বছরই হয় এই আয়োজন। এই উৎসবকে কেন্দ্র করে আমাদের সকল কর্ম, সকল ব্যস্ততা, সকল চিন্তা চেতনা আবর্তিত হওয়া উচিত, কারণ এই উৎসবগুলোতেই মানুষ নিজেদেরকে চিনতে পারবে যে আসলে আমাদের পরিচয়টা কি। আমাদের স্লোগানটা হচ্ছে এসো মিলি প্রাণের উৎসবে। মানে এখানে এসে আমরা সবাই, সব শিল্পীরা, ছোট বড়, ছেলে মেয়ে, তারুণ্যের, যুবক বৃদ্ধ সবাই আসে। আমরা মিলনের রাখি পরিয়ে দিই। এখানে আমাদের একটা অনুষ্ঠান আছে, হাতে রাখি পরিয়ে দিই, তারপরে আবির লাগিয়ে দিই, যাতে আমাদের প্রাণের উচ্ছ্বাসটা আরেকজনের কাছে আমরা প্রকাশ করি। দিনের শুরু থেকেই নাচে গানে মুখর ছিল চারুকলা প্রাঙ্গণ। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চারুকলা, ঢাকা। ভিএসএল লৌহজাত পণ্য উৎপাদনে দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতায় আন্তর্জাতিক মানের আধুনিক সেকশন মিলে উন্নত বিলেট থেকে উৎপাদন। ঢাকা খুলনা মহাসড়কে সীমাখালী ব্রিজ ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারীরা। ঝিনাইদহ হয়ে চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে সড়ক বিভাগ। স্থানীয়রা জানান, সকাল 10:30টার দিকে পাথর বোঝাই দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান ব্রিজে উঠলে একটি ভেঙে পড়ে যায়। এ সময় আহত হন একজন চালক, সহকারী সহ অন্তত 5 জন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এই সড়ক দিয়ে চলাচল করে খুলনা, যশোর সহ দক্ষিণাঞ্চলের অধিকাংশ যানবাহন। হঠাৎ করে ব্রিজটা ভেঙে যায়, তারপরে অনেকে আহত হয়। হওয়ার পরে আমরা সবাই যেয়ে তাদেরকে যশোর সদর হসপিটালে পাঠানো হয়। বিভিন্ন কাস্টমারের গাড়ি যায় আমাদের এখান থেকে, পনিরহাট থেকে আমাদের পাঠানকোট গ্রাম সঙ্গে ভবানীপুর থেকে। সেই গাড়িগুলো এখন আর ঢাকায় যেতে পারছে না, যার কারণে এখানকার কৃষকরা উদ্বিগ্ন তাদের মালটা কোথায় বিক্রি করবে। সাধারণ করে যারা ঢাকায় চাকরি করে বা ঢাকায় যাবে, যাদের অফিস করবে, এখান থেকে যে অনেকে এসেছিল তারা যেতে পারছে না। সম্পূর্ণ এ বিষয়ে আরো জানাতে এখন ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। বিস্তারিত জানবো তার কাছে। জিয়া, সেতুটি ভেঙে পড়ার কারণ কি বলছে সড়ক বিভাগ, আর বিকল্প পথ ব্যবহার নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা কি বলছেন চালকরা?
আসলে যে ব্রিজটি ভেঙে পড়েছে এই ব্রিজটি কিন্তু 80-র দশকের শুরুর দিকে কিন্তু এই ব্রিজটি নির্মাণ হয় এবং এই নির্মাণের পরে কিন্তু এখনো পর্যন্ত ব্রিজটি কিন্তু কখনো সংস্কার করা হয়নি। স্থানীয়রা কিন্তু বারবার বলেছে ব্রিজটিকে এর আগে ঝুঁকিপূর্ণ ছিল। এ ব্যাপারে স্থানীয়রা সড়ক অধিদপ্তরে তাদের সাথে যোগাযোগ করেছে, তারা সড়কে জানানোর জন্য ব্রিজটি নতুন করে সংস্কার করার জন্য কিন্তু একসময় আন্দোলন করেছিলেন। ব্রিজের উপরে আসে এবং দুটি ট্রাকই আমি ঘটনাস্থল দেখেছি এবং দুটি ট্রাক কিন্তু আসলে ওভারলোড ট্রাক ছিল। এই দুটি ট্রাক যখন ব্রিজের উপর ওঠার পরে কিন্তু আসলে ব্রিজটি ভেঙে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থাৎ এই যে যশোর মাগুরার এই যে ব্রিজটি যেটি ভেঙে গেছে, এই ব্রিজের উপর দিয়ে অর্থাৎ এই সড়ক ব্যবহার করে কিন্তু খুলনা দক্ষিণাঞ্চলের সাথে খুলনা যশোর সাতক্ষীরা এই অঞ্চলের মানুষগুলো কিন্তু এখান থেকে ঢাকা, চিটাগাং, বরিশাল সহ বিভিন্ন জেলাতে তারা কিন্তু যাতায়াত করেন। এই ব্রিজটি ভেঙে পড়ার কারণে আপাতত এই মুহূর্তে কিন্তু যাতায়াত একেবারে স্থগিত করা হয়েছে এবং আমি কিছু সময় আগে সড়ক বিভাগের সাথে কথা বলেছি, তারা আপাতত যশোর ঝিনেদা সড়ক, যেটি ঝিনেদা হয়ে যে সড়কটি, সেই সড়কটি ব্যবহারের জন্য তারা স্থানীয়দের পরামর্শ দিচ্ছেন। তবে এই কবে নাগাদ নতুন করে এই ব্রিজ তৈরি করা হবে কিনা বা বিকল্প এই ব্রিজের পাশে বিকল্প কোনো রাস্তা তৈরি করা হবে কিনা বা বিকল্প কোনো ব্রিজ হবে এমন কিন্তু তারা এই মুহূর্তে নিশ্চিত করতে পারেনি। তারা বলেছেন যে বিষয়টা এই মুহূর্তে মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। গত ৪২ দিনে দেশের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ২২৬ জনের। ২ মাসের গড় হিসাবে দিনে প্রাণ হারিয়েছেন ৮ জন আর আহত হয়েছেন ২১ জন। বিশেষজ্ঞরা বলছেন অদক্ষ চালক, ট্রাফিক ব্যবস্থাপনায় ত্রুটি আর ফিটনেসহীন যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা না থাকার কারণে বাড়ছে দুর্ঘটনা। রোববার নরসিংদীর বেলাবো এই মাইক্রোবাসে চেপে ১৪ আরোহী ঢাকা থেকে যাচ্ছিলেন কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে। পথে বাসের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩ জন। এভাবেই গত ২ দিনে ঝরেছে ৩০ প্রাণ। পুলিশের হিসেবে ২০১৬ জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত নিহত হয়েছেন ২২৬৬ জন আর আহত ১৯৮২। আর বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট জানাচ্ছে গত ৪২ দিনে সড়ক দুর্ঘটনা ৩৭৪টি, নিহত ২২৬, গুরুতর ৯১৫। আর এসব দুর্ঘটনার ৭০ হয়েছে মহাসড়কে। মূলত কয়েকটা কারণে ঘটে সড়ক দুর্ঘটনা। একটা হচ্ছে রাস্তার কোনো ত্রুটি থাকতে পারে, রাস্তার ভাঙাচোরা থাকতে পারে, রাস্তার ন্যারো থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যানবাহনের কোনো ত্রুটি থাকতে পারে, যেটা হতে পারে আনফিট গাড়ি যেটা আমরা বলি। তৃতীয়ত হচ্ছে যিনি চালাচ্ছেন চালক, তার কোনো আপনার অদক্ষতা থাকতে পারে। আনফিট কোনো গাড়ি যেন আমার রাস্তায় না আসে সেটা এনশিওর করতে হবে যে কোনো ভাবেই হোক, বিশেষ করে মহাসড়কে। তৃতীয়ত হচ্ছে যারা গাড়িটা চালাচ্ছেন চালক, তারা দক্ষ কিনা, তারা মহাসড়কের যে এনভায়রনমেন্ট সেটার সাথে উপযুক্ত কিনা সেটা কিন্তু আমার পরীক্ষা থাকতে হবে। অথচ চিরাচরিত সেই প্রতিক্রিয়ায় দিচ্ছে বিআরটিএ। তাদের দাবি দুর্ঘটনা রোধে অদক্ষ চালক ও ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। আমাদের প্রতি মাসে ১৪-১৫০০ মামলা হয়। এই ১৪-১৫০০ মামলার মধ্যে আপনার উল্লেখযোগ্য সংখ্যক মামলাই হচ্ছে আপনার ফিটনেস ছাড়া যারা গাড়ি চালায় এদের বিরুদ্ধে, এবং আর লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় নামলে সোজা আমরা জেল দিই, আমাদের কোর্টগুলো জেল দিয়ে থাকে। দক্ষ চালক তৈরিতে সারা দেশে নিবন্ধিত প্রশিক্ষণ কেন্দ্র মাত্র ১০৬টি। সে কারণে চালক প্রশিক্ষণের কেন্দ্র বানানোর পাশাপাশি নিয়মিত প্রচার চালানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ দুপুরে এবার একটা বিরতি নিচ্ছে, ফিরবো আরো খবর নিয়ে, সাথেই থাকবে। ৳৬০ দিবা? আপনি তো ক্লিন ভুল করে লাইলেন। আরে রফিক ভাই, কাল 10টায় মাঠে জেলায় চলছে রবি খোঁজ দ্য নাম্বার 1 স্পিনার। স্পিনার খুঁজতে রবিতে ফিরে আসলেই ৳৬ থাকছে 1 জিবি ইন্টারনেট আর ১৯ টাকা রিচার্জের সর্বনিম্ন কল রেট। রবি, তৈরি করছি নাম্বার 1 নেটওয়ার্ক। পোলার কোণে লিড নাম্বার 26। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ২৪ ঘন্টায় খবর। বিরতির পর স্বাগত আরেকবার। চলে যাচ্ছি পরের খবরে। জঙ্গিবাদ দমনে এবং কুসংস্কার দূর করতে বেতার অগ্রণী ভূমিকা পালন করবে, এই আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে বিশ্ব বেতার দিবস উপলক্ষে র্যালিতে অংশগ্রহণ শেষে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন,
উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে বেতার আমাদের সহযোগিতা করবে। এর আগে সকাল 8টায় বিশ্ব বেতার দিবস উপলক্ষে আগারগাঁওয়ের জাতীয় বেতার ভবন থেকে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। এছাড়াও দিবসটি উদযাপনে জাতীয় বেতার ভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জঙ্গিবাদ দমনে এবং কুসংস্কার পরিহারে বেতার প্রেরণা দেবে, উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে উদ্যোগী করবে এবং সমতা এবং সাম্যের জন্য বাংলাদেশকে এগিয়ে নিতে সকল মানুষকে লিঙ্গ বৈষম্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বাংলাদেশকে খাপ খাওয়ানোর সচেতনতা বৃদ্ধি করবে এবং উন্নয়নের সুফলকে ঘরে ঘরে পৌঁছে দিবে। গাইবান্ধায় 1 আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন পেতে আগ্রহী আওয়ামী লীগের একাধিক নেতা। তাদের মধ্যে শেষ পর্যন্ত কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে এলাকায় চলছে আলোচনা। এই নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি, তবে জাতীয় পার্টি জাসদের প্রার্থী চূড়ান্ত হয়েছে। সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার পর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 22 মার্চ ভোট হবে এ আসনে। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের অনেকেই চান নিহত এমপির পরিবারের কেউ দলের মনোনয়ন পাক। এদিক থেকে এগিয়ে আছেন বড়বোন আফরোজা বারী ও লিটনের স্ত্রী উপজেলা মহিলা লীগের সভাপতি খুরশিদ জাহান স্মৃতি। আমাদের নেত্রী যে প্রার্থীকেই দেখ, আমরা তার পক্ষে কাজ করি। আমাদের অভিভাবকের শূন্যস্থান পূরণ হবে, এই জন্য আমরা আফরোজা বারীকে আমরা বাংলাদেশ সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তথা সুন্দরগঞ্জ উপজেলার এমপি হিসেবে আমরা দেখতে চাই। তাদের বাইরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা মাসুদা খাজা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলিও মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সম্ভাব্য 3 প্রার্থীর নামের সুপারিশ পাঠানো হয়েছে কেন্দ্রে। আমি নিজে একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট দিয়েছি, আমার নেত্রী বরাবর এবং সাধারণ সম্পাদক পাঠিয়ে দিয়েছি। আমি কাকে দিলে পরে আমরা এই নির্বাচনী বৈতরণীটা পার হয়ে আসবো। এ নির্বাচন নিয়ে তৎপরতা নেই বিএনপি নেতাদের, কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে তারা। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন শামীম হায়দার পাটোয়ারি। জাতীয় পার্টির মঞ্জু অংশের ওয়াহিদুজ্জামান সরকার বাদশাহ এবং জাসদের মোহাম্মদ আলী সহ লড়তে চান স্বতন্ত্র আরও 2 প্রার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে গতরাতে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ 7 বহিরাগতকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অভিযানে সূর্য সেন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আরিফিন সিদ্দিক সুজনের কক্ষ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় 7 বহিরাগতকে আটক করা হয়। বহিরাগতদের সবাই ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযানের পর থেকে সুজন পলাতক রয়েছে। সংবাদ দুপুরে আরো একটা বিরতি নিচ্ছি, ফিরবো শিগগিরই, সাথেই থাকুন। শুধু সেলফি না, ছবি টবিও তুলিস। আগেই বলছিলাম ওজনটা একটু কমা। কাম অন ম্যান, 100 বার পারবি। মনটি গেল পাহাড়ে। আহারে আহারে, জাস্ট ওয়েট। নাও সি। দেশ জুড়ে এমন হাজার অনুভূতি শেয়ার হচ্ছে বাংলালিংকের দুর্দান্ত 3G নেটওয়ার্কে। আর এখন 1 GB ইন্টারনেট প্যাক মাত্র 89 টাকায়। বাংলালিংক। এরই মধ্যে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে এবং লেনদেন শেষে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি বেড়েছে 12.29 পয়েন্ট, অবস্থান করছে 5558 পয়েন্টে। সূচকের সর্বোচ্চ অবস্থান ছিল 5559 পয়েন্ট। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি বেড়েছে 13.51 পয়েন্ট, অবস্থান করছে 2024 পয়েন্টে। সরিয়া ভিত্তিক সূচকটি লেনদেন শেষে অবস্থান করছে 1299 পয়েন্টে, বেড়েছে 4.24 পয়েন্ট। মোট লেনদেন 1935 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে।
হাতবাদা হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠান আজকে রয়েছে দর হারানোর তালিকায়। 142টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, দর বেড়েছে 160টি প্রতিষ্ঠানের। আর শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে লেনদেন শেষে 126টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, দর হারিয়েছে 145টি প্রতিষ্ঠানের। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 8টি ফান্ড রয়েছে দর বৃদ্ধি তালিকায়, 19টি ফান্ড রয়েছে দর হারানোর তালিকায়। চলে যাচ্ছি পরের খবরগুলোতে। বর্ধিত বেতন কার্যকরের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে লাইটরেস জাহাজ শ্রমিকদের একাংশ। অচলাবস্থার কারণে কর্ণফুলী নদীর 16টি ঘাটে আটকা পড়েছে অন্তত 64টি জাহাজ। এতে ক্ষতির মুখে পড়েছেন লোকেরা। নৌযান শ্রমিক ফেডারেশন জাহাজ মালিকদের অনুরোধে 20 ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি স্থগিত করলেও লাইটরেস জাহাজ শ্রমিক ইউনিয়ন ধর্মঘট চালিয়ে যাচ্ছে। সংগঠনটির নেতাদের অভিযোগ, জানুয়ারি থেকে বর্ধিত বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ নানা অজুহাতে কার্যকর করছে না। সংকট সমাধানে রোববার সচিবালয়ে সরকার ও মালিক পক্ষের বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। 21 ফেব্রুয়ারি দ্বিতীয় সাবমেরিন কেবল নিউট্রিয়েন্টস ও যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ওর ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনের সহায়তা যুক্ত হচ্ছে বাংলাদেশ। তুরস্কে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে চালু হবে CME-U5 কনসোর্টিয়ামের গ্লোবাল অপারেশন। এতে বাংলাদেশ সিম এশিয়া, মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের সংক্ষিপ্ত রূপ। 20,000 কিলোমিটার কেবলে এই কনসোর্টিয়ামে যুক্ত হচ্ছে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের 17 দেশের 19টি টেলিকম অপারেটর। কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন ডেটল যা সুরক্ষা দেয় 100 রোগবাহী জীবাণু পর্যন্ত। সঞ্চালন লাইনের মাধ্যমে যুক্ত হচ্ছে ঢাকা। এরপর সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ইন্টারনেট সুবিধা পাবে গ্রাহক। মূল ইনফ্রাস্ট্রাকচার হিসেবে আমরা ছোট রাউটার যাতে ডিস্ট্রিবিউট করে সেই কাজগুলো আসলে আইএসপি সেটা হয়তো তারা করবে। বর্তমানে কক্সবাজার সাবমেরিন কেবল থেকে আসে আর চুলকে করে তোলে স্বাস্থ্যোজ্জ্বল, মজবুত ও 300 জিবিপিএস ব্যান্ডউইথ। দ্বিতীয়টি যুক্ত হলে বাড়তি মিলবে আরো 1,500 জিবিপিএস। এর মাধ্যমে কম দামে ইন্টারনেট সুবিধা পাবে দক্ষিণাঞ্চলের মানুষ। ডিজিটালাইজেশনের জন্য যাচ্ছে 4G তে তখনও কিন্তু আমাদের ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট বাড়বে। কুয়াকাটাতে একটা ল্যান্ডিং স্টেশন হয়, তাহলে পটুয়াখালী, বরিশাল, খুলনা অত্র অঞ্চলে আপনার ট্রান্সমিশন লিঙ্কের কস্ট অ্যাটলিস্ট কম হবে। ল্যান্ডিং স্টেশন থেকে সঞ্চালন লাইন টানার দায়িত্বে BTCL। মাটির নিচে কেবল টানা দীর্ঘমেয়াদী হওয়ায় আপাতত পাওয়ার গ্রিড কোম্পানির ওভারহেড কেবল ব্যবহার করছে সংস্থাটি। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় প্রকল্প সংশ্লিষ্টরা। 2014 সালে CME-U5 কনসোর্টিয়ামে যোগ দেয় বাংলাদেশ। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে আবাসন খাতের মন্দা কাটিয়ে উঠতে শুরু করলেও 10ম চট্টগ্রাম রিহ্যাব মেলার লক্ষ্য পূরণ হয়নি। প্লট ও ফ্ল্যাট বিক্রি হয়েছে লক্ষ্যের চেয়ে 8% কম। তবে গতবারের চেয়ে এবার বিক্রি বেশি 60 কোটি টাকার। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে পরিস্থিতি ভালো হচ্ছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। মন্দাভাব কাটিয়ে আবারও চাঙ্গা চট্টগ্রামের আবাসন খাত। গত 2 বছর দেশে রাজনৈতিক অস্থিরতা না থাকায় মেলায় আগ্রহী ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। রিহ্যাব বলছে এবারের মেলায় দর্শনার্থী এসেছে 15,000-এর বেশি। আবাসন খাতে ব্যাংক ঋণের সুদের হার কমায় বেচা বিক্রিও ছিল ভালো। আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি বা আমাদের যে টার্গেটটা ছিল অলমোস্ট আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি। সো সব দিক বিবেচনা করলে দেখা যাবে যে বিগত কয়েক বছরের তুলনায় এবছর রেসপন্স অনেক ভালো। এবার মেলায় ফ্ল্যাট ও প্লট বিক্রির লক্ষ্য ছিল 500 কোটি টাকার। 4 দিনের মেলায় বিক্রি হয়েছে প্রায় 92 ভাগ। লক্ষ্য পূরণ না হলেও গতবারের চেয়ে বিক্রি বেড়েছে, জানালেন আয়োজকরা। এত লোক হবে আমরা কিন্তু চিন্তা করিনি, প্রচুর সাড়া পাচ্ছে। আমাদের যারা পার্টিসিপেন্ট তারা কিন্তু অনেক খুশি এবং হ্যাপি। নগর পরিকল্পনাবিদরা বলছেন আবাসন খাতে স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি পরিকল্পিত নগর গড়তে নির্দিষ্ট নীতিমালা দরকার। আমার একটা সামগ্রিক তত্ত্বাবধানের মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে এই আবাসন খাতকে যদি নিয়ে আসা সম্ভব হয়, একইভাবে যেহেতু মানুষের বাসস্থান খুব বেশি জরুরি, সেজন্য রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির পৃষ্ঠপোষকতা যদি থাকে, তাহলে শুধুমাত্র এই ব্যবসাটি ঘুরে দাঁড়াতে পারে। বন্দরনগরীতে 5 বছরের মন্দা কাটিয়ে আবাসন খাতের ঘুরে দাঁড়ানো দেশে বিনিয়োগের সম্ভাবনা বাড়িয়ে তুলছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
কুড়িগ্রামের বঙ্গসোনাহাট স্থলবন্দর দিয়ে 4 বছর ধরে মাত্র 2টি পণ্য আমদানি হচ্ছে, অথচ অনুমতি রয়েছে 10টি পণ্যের। ব্যবসায়ীদের অভিযোগ, ভারতীয় রাজস্ব বোর্ডের অনীহার কারণে এই পরিস্থিতি। ফলে দীর্ঘদিন স্থবির এই বন্দরের কার্যক্রম। 2013 সালে যাত্রা শুরু করে 18তম স্থলবন্দর বঙ্গসোনাহাট। প্রাথমিকভাবে পাথর, কয়লা, ফল, গম, ভুট্টা, চাল, ডাল, রসুন, আদা ও পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়া হয়, কিন্তু আসছে শুধু পাথর ও কয়লা। এ বন্দর দিয়ে পণ্য আনা হলে পরিবহন খরচ কমবে বলে দাবি ব্যবসায়ীদের। কারণ ভারতের 7 সিস্টার খ্যাত রাজ্যগুলো থেকে এ বন্দরের দূরত্ব মাত্র 24 কিলোমিটার, অথচ 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পণ্য আসছে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে। যদি 10টা প্রোডাক্ট পাইতাম তাহলে আমাদের পোর্টটাও অনেক উন্নয়ন হইতো, সরকারও অনেক রাজস্ব পেত। 10 পণ্যের আমদানি এবং রপ্তানির সুযোগের দাবি জানিয়েছে সিএনএফ অ্যাসোসিয়েশন। অনেক ব্যবসায়ী এখানে ইনক্লুড হতে পারবে, যারা শুধু কয়লা আর পাথর এই দুটো বাদ রেখে আর অন্যান্য ব্যবসায়ী যারা আসে, তারা যখনই শোনে যে ব্যাপারটা হলো যে অন্য প্রোডাক্ট ঢুকছে না, তখন তারা বিমুখ হয়ে আবার চলে যায়। সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান রাজস্ব কর্মকর্তা। তবে কবে নাগাদ শুরু হবে তার ঠিক নেই। আমদানি অনুমতি আছে, কিন্তু ভারতের পক্ষে কোনো অনুমতি নেই এই দুটো এই অন্যান্য পণ্যের, একমাত্র কয়লা এবং পাথর বাদে, যে কারণে আমরা এই পথ দিয়ে এই পণ্যগুলো আমদানি করতে পারছি না। এ বন্দরটি পুরোপুরি সচল হলে স্থানীয়দের কর্মসংস্থান হবে, বিষয়টি বিবেচনায় নেওয়ার তাগিদ এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এখানে রিচার্জ হবে? কথা বলবো। এই যে টাকা রিচার্জ। কত টাকা? 100 টাকা। থ্যাংক ইউ, আপনি তো আমার জীবিত ভাই। আসেন একটা সেলফি তুলি। দোস্ত, প্রতি 2 জনে একজনের হাতে বাংলাদেশের 1 নাম্বার নেটওয়ার্ক। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও সীমান্তে দেয়াল তোলার পরিকল্পনার বিরুদ্ধে মেক্সিকোতে বিক্ষোভ করেছে লাখ। ড্যানিয়েল চ্যাজেলের লা লা ল্যান্ড। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী সহ 5টি বিভাগে পুরস্কার জিতেছে সাড়া জাগানো এই ছবি। এদিকে মার্কিন সঙ্গীতের সম্মানজনক পুরস্কার গ্র্যামিতে দেখা গেছে সঙ্গীত শিল্পী অ্যাডেলের আধিপত্য। গ্র্যামির 59তম এই আসরে সেরা গান, সেরা অ্যালবাম সহ 5টি পুরস্কার জিতেছেন এই তারকা। গোল্ডেন গ্লোবের রেকর্ড সাফল্যের পর বাফটায় সবার নজর ছিল সারা জাগানো চলচ্চিত্র লা লা ল্যান্ডের দিকেই। লন্ডনের রয়্যাল আলবার্ট হলে জমকালো আয়োজনে হতাশ করেননি ড্যানিয়েল চ্যাজেলের এই মিউজিক্যাল। 11টি বিভাগে মনোনয়ন পেয়ে জিতেছে 5টিতে। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকের পাশাপাশি লা লা ল্যান্ডে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। এবারের বাফটায় ম্যানচেস্টার বাই দ্য সি চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হয়েছেন ক্যাসে অ্যাফ্লেক। একই ছবিতে অভিনয় করে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভায়োলা ডেভিস। The people who did not make it into history books, but they have a story, and those stories deserve to be told. লায়ন চলচ্চিত্রের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতে তাক লাগিয়েছেন দেব প্যাটেল। Words. Oh my God. একই দিন আটলান্টিকের অপর পারে বসে সঙ্গীত জগতের সম্মানজনক পুরস্কার গ্র্যামির 59তম আয়োজন। লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠানের শুরুতেই ছিল অ্যাডেলের পরিবেশনা। সেরা সঙ্গীত, সেরা অ্যালবাম সহ 5টি পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। সেরা আরবান কন্টেম্পোরারি অ্যালবামের পুরস্কার জিতেছেন বিয়ন্সে। I thank God for my family, my wonderful husband, my beautiful daughter, my fans for bringing me so much happiness and support. সেরা রক গানের পুরস্কার জিতেছেন প্রয়াত সঙ্গীত তারকা ডেভিড বোয়ি। সব মিলিয়ে 5টি পুরস্কার জিতেছেন বোয়ি। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সংবাদ দুপুরে নিচ্ছে আরেকটি বিরতি। ফিরবো আরো খবর নিয়ে, আমাদের সাথেই থাকুন।